আচ্ছা ৩৫ বেজে গিয়েছে। আমি শুরু করে দিই। বাকিরা আস্তে, আস্তে জয়েন করুক। সো গত ক্লাসে আমরা হচ্ছে কন্ট্রাক্টস এর ১০ টা এসেনশিয়াল এলিমেন্টস পর্যন্ত পড়েছিলাম। আ ফার্স্ট হাফ টুকু আমরা গত ক্লাসে শেষ করেছি। আর আজকে হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারের বাকি হাফ টুকু পড়ব। বাকি হাফ টুকু হচ্ছে বেসিক্যালি ক্লাসিফিকেশনস নিয়ে। যে আমরা কন্ট্রাক্টকে কতভাবে ক্লাসিফাই করতে পারি। সো কন্ট্রাক্টকে মূলত আমরা ৩ ভাবে ক্লাসিফাই করতে পারি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ক্লাসিফিকেশন ইন টার্মস অফ ভ্যালিডিটি একটা, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন ইন টার্মস অফ মোড অফ ক্রিয়েশন একটা। আমি যদি একটু দেখাই আপনাদের, মোড অফ ক্রিয়েশনের উপর ভিত্তি করে একভাবে ক্লাসিফাই করা যায়। অ্যান্ড লাস্টলি হচ্ছে যদি আমরা এক্সটেন্ট অফ এক্সিকিউশনের বেসিসে আমরা যদি ক্লাসিফাই করতে চাই সেটা। সো প্রত্যেকটারই আবার কিছু সাব ক্লাসিফিকেশনস আছে। আমি প্রত্যেকটাই আপনাদেরকে এক্সপ্লেন করব এক্সাম্পলের থ্রুতে। সো ফার্স্টে হচ্ছে চলে যাই ক্লাসিফিকেশনস বাই ভ্যালিডিটি এটাতে। সো ক্লাসিফিকেশনস বাই ভ্যালিডিটির উপর ভিত্তি করে, মানে ভ্যালিডিটির উপর ভিত্তি করে আমরা কন্ট্রাক্টকে ৬ ভাবে ক্লাসিফাই করতে পারি। সো প্রত্যেকটা ক্লাসিফিকেশনসই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশনই কিন্তু হয়ে থাকে। কন্ট্রাক্টের কিন্তু অনেক ভ্যারিয়েশনস থাকে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে সেটা ল দ্বারা এনফোর্সড হবে বা অ্যাপ্রুভড হবে সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন প্রথম সাব ক্লাসটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। এটা ঠিক গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছি আপনাদেরকে যে টু মেক আ কন্ট্রাক্ট ইউ নিড ভ্যালিড অ্যাগ্রিমেন্ট অ্যান্ড লিগাল রিলেশনশিপ। বাট ভ্যালিড অ্যাগ্রিমেন্ট আর লিগাল রিলেশনশিপ থাকলেই যে আপনার কন্ট্রাক্টটা সেটা ভ্যালিড হবে এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছে না। একটা কন্ট্রাক্টকে ভ্যালিড করার জন্য ইউ নিড 10 এসেনশিয়াল এলিমেন্টস। তার মানে কি একটাও যদি মিসিং থাকে ওই কন্ট্রাক্টকে আপনি ভ্যালিড কন্ট্রাক্ট বলতে পারবেন না। এবং কোনো কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয় সে কন্ট্রাক্টের রেসপন্সিবিলিটি কিন্তু ল কখনোই নিবে না। কিরকম রেসপন্সিবিলিটি? কোনো বিপদে যদি আপনি পড়েন, আপনার যদি জাস্টিসের প্রয়োজন হয় বা আপনি যদি একটা সমাধান চান, আপনি তো অবশ্যই আইনের সহযোগিতা নিবেন। এখন আইন যদি দেখে যে আপনার কন্ট্রাক্টই ভ্যালিড না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোনো রকম সাপোর্ট আপনাকে দিতে পারবে না। উল্টা ইনভ্যালিড হওয়ার কারণে আপনি হয়তো ফেঁসে যেতে পারেন। জিনিসটা এতটা স্ট্রিক্ট। সো ভ্যালিড কন্ট্রাক্ট তখনই হবে যদি একটা কন্ট্রাক্টে 10টা এলিমেন্টস উপস্থিত থাকে এবং ওই 10টা এলিমেন্টস যদি উপস্থিত থাকে তবেই সেটা ল দ্বারা এনফোর্সড হবে। সো আমি একদম যদি দুটোকে একসাথে কম্বাইন করে দিই, আমি এভাবে বলতে পারি এ কন্ট্রাক্ট এনফোর্সেবল বাই ল ইজ আ ভ্যালিড কন্ট্রাক্ট। কেন এনফোর্সেবল? বিকজ সেখানে 10টা এসেনশিয়াল এলিমেন্টস যেগুলো গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি সেই এলিমেন্টস গুলো উপস্থিত আছে। সো ফার্স্ট ওয়ান ডান, ভ্যালিড কন্ট্রাক্ট। এবার আসি 2 নাম্বারটাতে। 2 নাম্বারটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। মানে এটা আপনি পুরোপুরি ভ্যালিডও বলতে পারবেন না, এটাকে পুরোপুরি ভয়েডও বলতে পারবেন না। কেন সেটা একটু বলি। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে কন্ট্রাক্ট কখনো একা একা করা যাবে না। কন্ট্রাক্ট করতে গেলে ইউ নিড অ্যাট লিস্ট 2 পার্সন। একজন আপনি আর একজন আপনি যার সাথে বিজনেস করবেন। আপনারা যদি মিনিমাম 2 জন হন, 2 জনের মধ্যে একজন হবেন অফেরর আর একজন হবেন একসেপ্টর। এখন অফেররের কাজ হচ্ছে অফার করা, একসেপ্টর হচ্ছে তার অফারটাকে একসেপ্ট করবে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি লাস্ট ক্লাসে বারবার আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কন্ট্রাক্ট করার ক্ষেত্রে কনসেন্ট থাকাটা খুবই জরুরি। কনসেন্টটা যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সে কন্ট্রাক্ট কখনোই ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। মনে করেন কেউ ধরেন আপনার মাথায় বন্দুক লাগিয়ে বলল যে তুমি এই কন্ট্রাক্টটা এই অ্যাগ্রিমেন্টে তুমি সাইন করো। এখন আপনি যদি সাইন করে ফেলেন এটা দ্বারা কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে ইউ আর অ্যাগ্রিং অন দিস ম্যাটার। বাট আপনি কি অ্যাগ্রিমেন্টটা কনসেনচুয়ালি করছেন নাকি কাইন্ড অফ ফোর্স, মানে কোনো একটা এক্সটার্নাল ফোর্সের আন্ডারে পড়ে কাইন্ড অফ বাধ্য হয়ে করছেন? দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো এরকম যদি হয় যে আপনার আপনি সেটা স্বেচ্ছায় না করে কাইন্ড অফ কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে করছেন, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি কনসেন্ট বিরোধী।
আর যদি কোনো কন্ট্রাক্ট কনসেন্ট বিরোধী হয় তাহলে সেটা হয়ে যাবে ভয়েড কন্ট্রাক্ট। এখন সেটাতে আমরা পরে আসতেছি। ভয়েড কন্ট্রাক্ট আমরা পড়তেছি এখন ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্টে যেটা একটু আগে বললাম যে দুইজন পার্টি থাকবে, অফারর এন্ড একসেপ্টর। যদি দুই পার্টির যে কোনো এক পার্টির কনসেন্ট মিসিং থাকে, আরেক পার্টির কনসেন্ট থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। তার মানে যদি এরকম হয় যে অফেররের কনসেন্ট আছে, একসেপ্টরের কনসেন্ট নাই, বা ভাইস ভার্সা, একসেপ্টরের কনসেন্ট আছে কিন্তু অফেররের কনসেন্ট নাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। সো কোন রকম মনে করেন ফোর্সফুল অ্যাকশন, কোনো ধরনের ইনফ্লুয়েন্স, কোনো ধরনের ম্যানিপুলেশন, মিসরিপ্রেজেন্টেশন কিংবা ফ্রড, স্ক্যাম এসবের আন্ডারে পড়ে যদি আপনি একটা এগ্রিমেন্টে সাইন করেন, সেটা কিন্তু তখন হয়ে যাবে ভয়েডেবল কন্ট্রাক্ট, কারণ এক পার্টির কনসেন্ট এখানে মিসিং। যেমন মনে করেন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, বইয়ে কিন্তু আরো অনেক এক্সাম্পল আপনারা পাবেন, আমি এখানে কিছু এক্সাম্পল হাইলাইট করেছি। যেমন এ বি কে বলছে যে তুমি যদি তোমার নতুন বাজাজ বাইকটা আমার কাছে 2000 রুপিতে বিক্রি না করো, আই উইল শুট ইউ। এখন মনে করেন এটা হচ্ছে গিয়ে কি, এখন স্বাভাবিকভাবেই যেহেতু এখানে লাইফ থ্রেট দিচ্ছে, সো লাইফ রিস্ক আছে যেহেতু, সেখানে হয়তো বা বি কাইন্ড অফ ভয় পেয়ে বা বাধ্য হয়ে কি করবে, তার নতুন বাইকটা সে একে 2000 টাকায় দিয়ে দিবে। এখন এখানে কিন্তু বি অলদো বাইকটা সেই দিচ্ছে একে, কিন্তু এখানে কিন্তু বি এর কনসেন্ট মিসিং। কেন? কারণ সে কিন্তু এটা স্বেচ্ছায় দিচ্ছে না, কাইন্ড অফ জোর জবরদস্তি পূর্ণ ভাবে তার কাছ থেকে এটা নিয়ে নেওয়া হচ্ছে। সো এই ধরনের কেসগুলোকে আমরা বলবো হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট, যেখানে এক পার্টির কনসেন্ট থাকলেও আরেক পার্টির কনসেন্টটা মিসিং থাকে। এবার আসি 3 নাম্বার। ইয়েস। এমনও তো হইতে পারে যে সে ফার্স্টে এটা 2000 দিয়ে বিক্রি করছে, তার মনে হয়েছে এটা ঠিক প্রাইস, পরে গিয়ে জানলো যে না এটা আসলে আমি কমে বিক্রি করে ফেলছি বলে তখন সে অ্যাক্টিং করলো যে না আমাকে শুট করার ভয় দেখা এরকম করছে। তো এমন হইতে পারে না যে ফার্স্টে সে কনসেন্ট ছিল, পরে সে হ্যাঁ, এখন বলতেছে না কনসেন্ট ছিল না। ফার্স্ট না না এরকম কিছু হবে না, কারণ একটা জিনিস বেচা কেনার ক্ষেত্রে কিন্তু মনে করেন আপনি, যেমন আমাদের রিয়েল লাইফেই তো এরকম হয় যে আমরা মনে করেন একটা দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে সেম জিনিসটা অন্য দোকানে আমি কম প্রাইসে পাচ্ছি। এখন আমি তো আর নিশ্চয়ই যার কাছ থেকে পারচেস একবার করে ফেলেছি তাকে গিয়ে তো আর আমি বলতে পারবো না যে ভাই আপনি আমার জিনিসটা ফেরত রেখে দেন আর আমার টাকাটা মানে আপনি আমার টাকাটা রিটার্ন করেন। এটা কিন্তু কখনোই পসিবল না, কারণ আপনি একবার বেচা কেনা করে ফেললে সেটা ওখানেই শেষ। সো পরে দিয়ে সে যদি এরকম আপনি যেটা বললেন এরকম ইনসিডেন্ট যদি হয়, সে যদি কোনো এরকম অ্যাকশন নিতে চায় যে হ্যাঁ সে এরকম কম বেশি প্রাইস বা সে তার লস হয়ে গেছে, তখন উল্টা ল তাকে ধরবে যে আপনি যেহেতু কনসেন্টুয়ালি তাকে দিয়েছেন জিনিসটা, সো এখন আপনি কেন আবার বলতেছেন যে না জিনিসটা আমার সাথে ফ্রড হয়ে গেল। সো এখানে দেখতে হবে যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন কি কনসেন্ট আছে কিনা। তখন যদি সে স্বেচ্ছায় হ্যাঁ বলে, ইট ডাজন্ট ম্যাটার যে পরবর্তীতে তার কি রিয়ালাইজেশন হলো, সে কি ঠকে গেল নাকি সে জিতে গেল নাকি তার লস হয়ে গেল, এটা আর তখন আর বিবেচ্য হবে না। বিবেচনায় তখনই আসবে যখন জিনিসটার কন্ট্রাক্ট অনগোয়িং, কন্ট্রাক্টটা এক্সিকিউট হবে, ওই সময়ে হচ্ছে আমার দেখতে হবে যে কনসেন্টটা প্রেজেন্ট আছে কিনা। যদি কনসেন্ট প্রেজেন্ট থাকে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট, যদি কনসেন্ট যে কোনো একটা পার্টির মিসিং থাকে সেটা হয়ে যাবে ভয়েডেবল কন্ট্রাক্ট। আর যদি দুই পার্টিরই কনসেন্ট মিসিং থাকে তখন সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। আপনি কি বুঝতে পেরেছেন যিনি কোয়েশ্চেন জি করেছেন? মিস, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। সো এখন আসি ভয়েড কন্ট্রাক্ট। এখন একটা কন্ট্রাক্ট অনেক ভাবেই ভয়েড হয়। মনে করেন যদি কোনো এসেনশিয়াল এলিমেন্ট যদি মিসিং থাকে আপনি সেটাকে ভয়েড কন্ট্রাক্ট বলবেন। যদি কোনো মনে করেন কোনো কন্ট্রাক্ট ভয়েডেবল স্টেজে ছিল বাট সামহাউ মনে করেন বি যাকে মানে লাইফ থ্রেট দেওয়া হলো যে তুমি যদি আমাকে বাইকটা বিক্রি না করো আমি তোমাকে মেরে ফেলবো, সে মনে করো ফার্স্টে ভয় পেয়ে অ্যাগ্রি করলো, বাট পরবর্তীতে সে রিয়ালাইজ করলো যে না বাইকটা আমার জন্য অনেক প্রেশিয়াস, আমি এটা এত কম টাকায় বিক্রি করব না, তখন সে না বলে দিল ইনস্ট্যান্টেনিয়াসলি। তো একটা ভয়েডেবল কন্ট্রাক্টও কিন্তু ভয়েড হয়ে যেতে পারে, যেটার রিজনটা আমরা একটু পরেই দেখাবো।
আর এমনও হতে পারে যে একটা কন্ট্রাক্ট এতদিন যাবৎ ভ্যালিড ছিল, বাট সেটা কোনো একটা ইনসিডেন্টের কারণে বা কোনো একটা রিজনের কারণে ভয়েড হয়ে গেছে। তাহলে এখানে আমি কিন্তু তিনটা জিনিস বললাম। একটা হচ্ছে আমার কন্ট্রাক্ট শুরু থেকেই ভয়েড ছিল, একটা হচ্ছে আমার কন্ট্রাক্টটা এতদিন ভয়েডেবল স্টেজে ছিল যেটা এখন ভয়েড হয়ে গেছে, আর 3 নাম্বার হচ্ছে এতদিন সেটা ভ্যালিড ছিল বাট ভ্যালিড থেকে সেটা ভয়েড হয়ে গেছে। সো আমাদের আসলে রিজন গুলো জানাটা জরুরি যে কি কি রিজনে একটা ভ্যালিড কন্ট্রাক্ট ভয়েড হয়ে যেতে পারে। সো আমি আপনাদেরকে একটা একটা করে বলি। এখানে 4টা রিজন আছে, বইয়ে 4টাই আছে, আমিও এখানে 4টাই দিয়েছি। সো ফার্স্ট ওয়ান, সুপারভেইনিং ইম্পসিবিলিটি। আচ্ছা, এইটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে না বলে আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য রিলেট করতে ইজি হবে। মনে করেন একটা দুইটা ফ্যামিলির মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, ঠিক আছে? ব্রাইডের ফ্যামিলি, গ্রুমের ফ্যামিলি, বরপক্ষ কনে পক্ষ। তো থাকে না যে বিয়ের সময়ে যে যৌতুকের যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ যৌতুক দিতে হবে, মেয়ে পক্ষ বর পক্ষকে হচ্ছে যৌতুক দিবে, এরকম তো থাকেই। তো এখন মনে করেন তাদের মধ্যে কথা মানে একটা একটা এগ্রিমেন্ট হচ্ছে যে হ্যাঁ এত টাকা দিবে বা এটা করবে, বা বিয়ে হবে বলেই তো সেই মানে সেই কথাগুলো আসতেছে যে হ্যাঁ ঠিক আছে ছেলেকে এটা দেওয়া হবে, বা ছেলের ফ্যামিলিকে এটা দিবে, বা ভাইস ভার্সা ছেলের পক্ষ মেয়ে পক্ষকে এটা দিবে। অনেক মনে করেন তাদের মধ্যে একটা 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 কন্ট্রাক্ট হচ্ছে, একটা এগ্রিমেন্ট হচ্ছে, সবকিছু ঠিক। মনে করেন আগামী মাসের 10 তারিখে বিয়ে। দেখা গেল আগামী মাসের মানে ধরেন বিয়ের 10 দিন আগে ধরেন বর কিংবা কনের যে কোনো একজন মারা গেল। সো এরকম যদি হয় যে একজন মারা গিয়েছে, তাহলে সেখানে কিন্তু আর বিয়ের কোনো প্রশ্নই আসছে না, এবং তাদের মধ্যকার যে কন্ট্রাক্ট বা অ্যাগ্রিমেন্টস গুলো সেগুলো কিন্তু আর পসিবলই না। কেন পসিবল না? বিকজ বিয়েটা হওয়ারই তো আর কোনো সুযোগ নেই, কারণ একজন মারা গেছে। সো এই ধরনের সিচুয়েশন গুলো হয়ে যাবে সুপারভেইনিং ইম্পসিবল সিচুয়েশন, যেখানে আমার কন্ট্রাক্টটা এতদিন ভ্যালিড ছিল কারণ দুই পক্ষের কনসেন্ট ছিল, কনসেন্টুয়ালি সবকিছু হচ্ছে, কিন্তু এমন একটা ইনসিডেন্ট হলো যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে ওই কন্ট্রাক্টটা আর সামনে কন্টিনিউ করা কোনোভাবেই পসিবল না। এটা একটা ইম্পসিবল হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল। সো ওখানে যদি ইম্পসিবিলিটি চলে আসে তখন সেই কন্ট্রাক্টটা হয়ে যাবে একটা ভয়েড কন্ট্রাক্ট। সো এটা হচ্ছে সুপারভেইনিং ইম্পসিবিলিটি, যেখানে আমার কন্ট্রাক্টটা এতদিন ভ্যালিড ছিল, কোনো একটা ইনসিডেন্টের কারণে দেখা গেল যে ওই কন্ট্রাক্টটা আর পসিবল হচ্ছে না কন্টিনিউ করার, তখন সেটা হয়ে যাবে একটা ভয়েড কন্ট্রাক্ট। দিস ইজ দ্য ফার্স্ট রিজন যে কারণে একটা ভ্যালিড কন্ট্রাক্ট ভয়েড হয়। সেকেন্ড রিজনটাতে আসি, সাবসিকুয়েন্ট ইলিগ্যালিটি। এটার এক্সাম্পল কিন্তু আমি গত ক্লাসে একটা দিয়েছিলাম। সেটা হচ্ছে মনে করেন আপনি মেক্সিকোতে বিজনেস করেন অ্যালকোহলের, ঠিক আছে? এখন আপনার মনে হলো যে আপনি দেশে অ্যালকোহলের একটা বিজনেস করবেন। তা আপনি দেশে আসলেন, দেশে আসার পর আপনি সেম প্রসিডিউর, সেম ফর্মালিটি, সেম প্রোটোকল ফলো করে যেভাবে মেক্সিকোতে বিজনেস করছিলেন সেভাবে আপনি বাংলাদেশেও বিজনেস করতে চাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু আর পসিবল হবে না। যে জিনিস মেক্সিকোতে ছিল লিগাল সেটা কিন্তু বাংলাদেশে হয়ে যাচ্ছে ইলিগাল। আমরা জানি অ্যালকোহল বা যে কোনো ধরনের মাদকদ্রব্য আমাদের দেশে ইলিগাল। সো এখানে যদি আপনি ওই জিনিসগুলো নিয়ে ব্যবসা করতে চান বা ইন্ডাস্ট্রি রান করতে চান, সেটা কিন্তু কখনোই পসিবল হবে না, কারণ আপনার অবজেক্টটাই তখন হয়ে যাবে ইলিগাল। সো নট নেসেসারি যে বর্ডারের এই পারে যেটা লিগাল সেটা বর্ডারের ওই পারেও মানে লিগাল হবে। সো এমন যদি হয় যে আপনার কাছে আপনার মেক্সিকোতে যে বিজনেসটা ছিল ভ্যালিড, আপনি যেটাকে এতদিন ভ্যালিড বিজনেস বলে আসছেন বা ভ্যালিড প্রোডাকশন বলে আসছেন, সেইটা বাংলাদেশে আসার পর হয়ে গেল ভয়েড। কেন? কারণ এখানে আমার একটা ইলিগ্যালিটি ইস্যু চলে আসছে। সো এটা হচ্ছে 2 নাম্বার রিজন, সাবসিকুয়েন্ট ইলিগ্যালিটি, যে আমি যেই জিনিসটা নিয়ে এতদিন বিজনেস করেছি ভ্যালিড জিনিস নিয়ে, জাস্ট আমার সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস কিংবা স্টেট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, নিয়ম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, সোসাইটি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার ওই জিনিসটা হয়ে গেছে ইলিগাল। সো ইলিগাল জিনিস নিয়ে যদি আপনি কন্ট্রাক্ট করেন সেটা হয়ে যাবে তখন ভয়েড কন্ট্রাক্ট। 3 নাম্বার রিজনটা একটু আগে যেটা বললাম, যে ভয়েডেবল থেকে যদি কেউ মনে করেন যাকে ফোর্স করা হচ্ছিল এতদিন যাবৎ, সে এতদিন একটা ভয়ে ভয়ে হ্যাঁ বলেছিল,
কিন্তু তার ইনস্ট্যান্টলি মনে হলো যে না সেটা আর করবে না, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু দিয়ে দেওয়ার আগে যিনি একটু আগে আমাকে কোয়েশ্চেন করছিলেন যে ম্যাডাম যদি আমার পরবর্তীতে গিয়ে মনে হয় যে আমি জিনিসটা ভুল করেছি তখন আমি কি ব্যাক অফ করলে কি সেটা ভ্যালিড হয়ে যাবে কিনা, না। মনে করেন এ এর কাছে বি বি কি করবে, বি এর বাইকটা হচ্ছে এ কে 2000 টাকায় দিয়ে দিতে চাচ্ছিল বিকজ এ হচ্ছে বি কে থ্রেট করেছে। বাইকটা দেওয়ার আগেই তাকে কিন্তু ব্যাক অফ করতে হবে, কারণ একবার যদি সে বাইকটা দিয়ে দেয় দেন কিন্তু ওইটা ওখানেই ডান, ওটাকে কিন্তু আর পরবর্তীতে যদি আপনি জাস্টিস খুঁজতে চান এটার জন্য কিন্তু অনেক মামলা মোকদ্দমা অনেক অনেক পারপাস চলে আসবে, এবং এ কিন্তু তখনই বলবে যে ও তো ওই তো অ্যাগ্রি করছে যে আমাকে বাইকটা সে 2000 টাকায় দিবে। এখন এখানে কিন্তু দেখতেছে না যে বাইকটা কি সে উইলিংলি 2000 টাকায় দিচ্ছে নাকি তাকে কেউ ফোর্স করা হচ্ছে, কারণ তাকে যে ফোর্স করা হয়েছে এই এভিডেন্স তো নাই, কারণ সে তো এগ্রিমেন্টে সাইন করে ফেলছে। সো যাই করতে হবে কন্ট্রাক্ট এক্সিকিউট করার আগেই ডিসিশন নিতে হবে। একটা সিচুয়েশনে যদি আমি মনে করেন কেউ আমাকে ম্যানিপুলেট করে মিসট্রিট করে আমাকে হচ্ছে কি কনভিন্স করতেছে, আমি কাইন্ড অফ কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হ্যাঁ বলে দিলাম, বা কেউ আমাকে ফোর্স করতেছে, কেউ আমাকে থ্রেট করতেছে, অল অফ আ সাডেন আমার মনে হলো যে না যা হবে হোক আমি এটা কোনোভাবে হতে দিব না, তখন সেটা হয়ে যাবে ভয়েড কন্ট্রাক্ট। তার মানে একটা ভয়েডেবল কন্ট্রাক্ট থেকেও কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হতে পারে। সো দিস ইজ দ্য থার্ড রিজন, রেপুডিয়েশন অফ আ ভয়েডেবল কন্ট্রাক্ট। আর ডি নাম্বারটা হচ্ছে যদি আপনার কন্ট্রাক্টে একটা আনসার্টেনিটি চলে আসে। মনে করেন যেটা গত ক্লাসেও আমি এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনার বিশাল বড় ধানি জমি আছে, আপনি কি করবেন, আপনি হচ্ছে ধান কারো কাছে বিক্রি করবেন, একটা পার্টি পেয়েছেন যার কাছে আপনি 100 মণ ধান বিক্রি করবেন। সো ওই পার্টির আপনার মনে করেন উনি আপনার রেগুলার কাস্টমার, তো উনি আপনাকে 2025-এর জন্য অগ্রিম বুকিং দিয়ে রেখেছে যে আপনি আমাকে 2025 সালেও একইভাবে 100 মণ ধান আপনি আমাকে দিবেন, অ্যাডভান্সও করে রেখেছে। কিন্তু দেখা গেল 2025 সালে বৃষ্টি হলো না, বা এমন কিছু ইনসিডেন্ট হলো যে আমার জমির মানে ফলনটাই ওরকম ভাবে হয়নি। সো যেখানে আমার 100 মণ ধান তাকে দেওয়ার কথা সেখানে আমি 10 মণ ধানও ঠিক মতো আমি মানে ফসলটা আমি ফলাতে পারিনি। সো এইরকম ইনসিডেন্ট যদি হয় যেখানে একটা আনসার্টেনিটি চলে আসছে তখন সেটা হয়ে যাবে একটা ভয়েড কন্ট্রাক্ট। তবে এখানে একটা ব্যাপার আছে, ইম্পসিবিলিটি আর আনসার্টেনিটির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে জিনিসটা ইম্পসিবল সেটা ইম্পসিবল, সেটা করা কখনোই পসিবল না, যাবে না, কখনোই যাবে না। কিন্তু আনসার্টেনিটির মধ্যেও কিন্তু একটা রে অফ হোপ থাকে যে যদি বৃষ্টি হয় যদি ফলন হয় আমি আপনাকে দিতে পারবো। সো যে ব্যক্তি মনে করেন এগ্রিমেন্ট করেছে বা অ্যাডভান্স দিয়েছে সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমার এই মানে প্রথম 6 মাসে আমি তো দিতে পারিনি, বাট আমি পরের 6 মাসে আমার মনে করেন ফলনটা হবে কারণ তখন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে বৃষ্টি হবে, তো তখন আমি আপনাকে দিতে পারবো। সো যদি আপনি দিতে পারেন যেটা এতদিন ভয়েড কন্ট্রাক্ট হিসেবে পড়েছিল সেটা তখন হয়ে যাবে একটা ভ্যালিড কন্ট্রাক্ট। তার মানে দেখেন এখানে কিন্তু একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম যে একটা ভয়েড কন্ট্রাক্ট থেকেও কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হওয়া পসিবল। তার মানে এই না যে জিনিসটা ইরিভার্সেবল। আমি ভ্যালিড কন্ট্রাক্ট থেকে ভয়েড হতে পারে, ভয়েডেবল কন্ট্রাক্ট থেকে ভয়েড হতে পারে, আবার একটা ভয়েড কন্ট্রাক্টও কিন্তু ভ্যালিড হতে পারে যদি আপনি ওই 10টা এসেনশিয়াল এলিমেন্টস এর ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করেন। সো এটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। পরীক্ষায় যদি আসে আপনারা পয়েন্টগুলো ঠিক রেখে ভিতরের এক্সপ্লেনেশনটা নিজের মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এক্সাম্পলও যে একদম ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে হতে হবে নট নেসেসারি, যদি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও আপনি আমাকে এক্সপ্লেইন করতে চান বা বলতে চান ইউ আর গুড টু গো। কারণ আমার কাছে জরুরি হচ্ছে জিনিসটা আপনি বুঝতে পারতেছেন কিনা, কনসেপ্টটা বুঝতে পারলে আমরা এটার ইমপ্লিমেন্টেশন সবখানেই করতে পারবো। সো এক্সাম্পল দিয়ে লিখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে নিজের মতো করে এক্সপ্লেইন করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফোর্থ পয়েন্ট বা ফোর্থ সাব ক্লাসিফিকেশন ভয়েড এগ্রিমেন্ট। সো এখানে আপনাদের মনে হতে পারে যে আমরা তো কন্ট্রাক্টের ক্লাসিফিকেশন পড়ছি, এখানে এগ্রিমেন্টটাকে কেন কাউন্ট করতেছি? কন্ট্রাক্ট করার জন্য রুট এই ইনগ্রিডিয়েন্টই ছিল কিন্তু আমার অ্যাগ্রিমেন্ট, এবং সেই অ্যাগ্রিমেন্টটা হওয়া জরুরি ছিল ভ্যালিড অ্যাগ্রিমেন্ট। এখন আমরা কি পড়েছিলাম লাস্ট ক্লাসে যে
যদি কোনো অ্যাগ্রিমেন্টে প্লুরালিটি আর কনসেন্ট মিসিং থাকে তখন সেই অ্যাগ্রিমেন্টটা হয়ে যাবে ভয়েড অ্যাগ্রিমেন্ট। তার মানে অ্যাগ্রিমেন্ট ভ্যালিড করার জন্য আমার প্লুরালিটি দরকার, কনসেন্ট দরকার। যদি দুইটার একটা যদি মিসিং থাকে তখন সেই কন্ট্রাক্টটা সেই অ্যাগ্রিমেন্টটা হয়ে যাবে ভয়েড অ্যাগ্রিমেন্ট। ইটস ভেরি ইজি। এখন আসি, আচ্ছা এখানে কিছু ব্যাপার আছে, আরো অনেক রিজন আছে যার কারণে একটা অ্যাগ্রিমেন্ট ভয়েড হতে পারে। যেমন মনে করেন আপনি যদি কোনো একটা মাইনর পার্টিকে নিয়ে বিজনেস করেন যার 5,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা নাই, তার সাথে আপনি 5 কোটি টাকার কন্ট্রাক্ট করতে চাচ্ছেন, অ্যাগ্রিমেন্টে যেতে চাচ্ছেন, সে মনে করেন অ্যাগ্রি করলো ফর এক্সাম্পল, কিন্তু সেটা তখন একটা ভয়েড অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে, কারণ তার 5 কোটি টাকা ইনভেস্ট করার ক্ষমতা কোনোভাবেই নাই, সে জাস্ট কি বুঝে হ্যাঁ বলেছে জানি না, কিন্তু সে যেহেতু হ্যাঁ বলছে সেটা তো একটা অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে, বাট সেই অ্যাগ্রিমেন্টের কোনো ভ্যালিডিটি থাকবে না। তারপরে মনে করেন কনসিডারেশনটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, টু এক্সপেক্ট সামথিং ইন রিটার্ন। আপনি বিজনেস করছেন, আপনি অফারার হন আর অ্যাকসেপ্টার হন, আপনি যেই হন, আপনি যে বিজনেস করছেন, আপনি বিজনেস করছেন কিন্তু টু গেট সামথিং ইন রিটার্ন, টু গেট সাম প্রফিট, টু গেট সাম অ্যাডভান্টেজ। এখন আপনার এগ্রিমেন্টে যদি এই ধরনের কোনো আপনার যদি কোনো কনসিডারেশন না থাকে, তখন সেটা আসলে একটা কাইন্ড অফ চ্যারিটি ওয়ার্ক হয়ে যাবে। সো ওই অ্যাগ্রিমেন্টের আসলে খুব একটা বেশি ভ্যালু কিন্তু আপনার ল এর চোখে নাই, কারণ আপনার কাছে জিনিসটা হলেও হলো না হলেও হলো, কিন্তু জিনিসটা যে হতেই হবে বা এটা যে আপনার লাগবেই এরকম নিড যদি থাকে তখনই কেবলমাত্র সেই অ্যাগ্রিমেন্টটাকে আপনি ভ্যালিড অ্যাগ্রিমেন্ট বলতে পারবেন। আচ্ছা, এটা ছিল আমার ভয়েড অ্যাগ্রিমেন্ট। এবার আসি 5 নম্বর, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। মনে করেন আপনি গাড়ি প্রাইভেট গাড়ি নিয়ে বা রাস্তায় বের হলেন, এখন একটা গাড়িতে তো অনেক ধরনের ডকুমেন্টস লাগে, ট্যাক্স টোকেন লাগে, তারপর ভেহিকেল ফিটনেসের কাগজ লাগে, ফিটনেস সার্টিফিকেট আর কি, তারপরে ইন্স্যুরেন্সের কাগজ লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে। এখন মনে করেন আপনার গাড়িতে এই সব কাগজ উপস্থিত, আপনি মনে করেন আপনার গাড়িটা সার্জনে ধরলো, সার্জন বলল কাগজপত্র বের করেন, এখন আপনি কাগজপত্র সব বের করে দিলেন, কিন্তু দেখা গেল ওই কাগজে কি মিসিং, মনে করেন ওই কাগজে কোনো একটা সিগনেচার মিসিং বা ওইটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তখন কিন্তু আপনার কাছে যতই ভ্যালিড কাগজ থাকুক না কেন সেগুলোর কিন্তু কোনো ভ্যালিউ থাকবে না। আর যদি আপনার কন্ট্রাক্টে এমন কিছু থাকে যেটার আসলে যেটা আছে আপনার কাছে সবকিছুই, কিন্তু সেটা আসলে ল আপনাকে কোনোভাবে হেল্প করতে পারতেছে না বিকজ অফ সাম মিসম্যানেজমেন্ট অর সাম মিসিং থিংস লাইক স্ট্যাম্পস, সিগনেচার অ্যান্ড এক্সেট্রা, সেটাকে আমরা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট বলি। যেমন মনে করেন আমরা যে বলি না আমরা টিচাররা যে কেউ যদি ক্লাসে মানে ক্লাসে যদি কেউ মিস করেন, ক্লাসে যদি না আসতে পারেন বা কোনো একটা ইস্যু হলো আপনার, হতেই পারে, তো আপনারা কি করবেন, অনেকে অসুস্থতার কারণে ক্লাস করতে পারে না, তো অসুস্থতার জন্য মনে করেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, প্রেসক্রিপশন নিয়ে আসছেন, এখন আমি আপনার প্রেসক্রিপশন দেখেই বুঝতেছি যে ইউ ওয়ার সিক, আপনি আসলেই অসুস্থ ছিলেন যার কারণে আপনি ক্লাস করতে পারেন নাই, কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটাতে হেড স্যারের সিগনেচারটা মিসিং থাকায় আমি আপনাকে অ্যাটেন্ডেন্সটা দিতে পারতেছি না, কারণ আপনার although your evidence is very much solid and true and real, কিন্তু জাস্ট বিকজ ওই সিগনেচারটা মিসিং থাকার কারণে আমি কোনো অ্যাকশন নিতে পারতেছি না। একদম এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটাই হচ্ছে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। 6 নম্বর হচ্ছে ইলিগাল অর আনলফুল কন্ট্রাক্ট। আমরা দেখেই বুঝতেছি যেখানে ইলিগালিটির ইস্যুস আছে, ইমরালিটির ইস্যুস আছে, ফ্রড কেস আছে, বা এমন কিছু হলো মনে করেন ল পরিপন্থী, ফরবিডেন বাই ল অর এগেনস্ট দ্য প্রভিশন, তখন সেগুলো হয়ে যাবে ইলিগাল অর আনলফুল কন্ট্রাক্ট। এখন যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি হিউম্যান অর্গান নিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনি হিউম্যান অর্গান থাকে না আমাদের মানুষের শরীরে, তো এরকম অনেক অর্গানস আছে যেগুলো রিপ্লেসেবল। ধরেন একটা কিডনি নষ্ট হয়ে গেল, আপনি একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিতে পারছেন, আপনি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে পারছেন, আপনি আই ট্রান্সপ্ল্যান্ট করাতে পারছেন, এরকম কিন্তু আমাদের হিউম্যান বডিতে অনেক অর্গানস আছে এবং এই অর্গানস গুলোর কিন্তু প্রচুর ডিমান্ডও আছে। এখন মনে করেন আপনার নিয়ত খুব ভালো, আপনি মানুষকে
বাঁচাইতে চান বা যাদের এই ধরনের এগুলো দরকার তাদেরকে আপনি একটা সাপ্লাই দিবেন, বাট দ্য ওয়ে ইউ আর কালেক্টিং দেম ইজ ভেরি মাচ ইমোরাল। মনে করেন আপনি থাকে না, আমাদের তো এরকম দেশে অনেক, দেশে বা বিদেশে আসলে অনেক ধরনের এরকম ক্রিমিনাল অফেন্স গুলো হয়ে থাকে, যে মনে করেন হিউম্যান ট্রাফিকিং করে অর্গানস সরিয়ে নেওয়া, এগুলো তো হয়, এগুলোতে আমি আর ডিটেইলে যাচ্ছি না। সো মনে করেন আপনি এমন ওয়েতে সাপ্লাই চেইনটা মেনটেন করতেছেন যেটা পুরাপুরি ইমোরাল, ইলিগাল অ্যান্ড it's forbidden by law or it's against the provision, তখন আপনার ইন্টেনশন, আপনাকে যদি পুলিশে ধরে আপনি বললেন যে না আমি তো মানুষের সেবা করার জন্যই তো এগুলো করতেছি, it doesn't count because the way you are doing it, it is wrong. So এটা আপনার ইন্টেনশন যতই ভালো থাকুক না কেন ওটাকে আর কনসিডার করবেন না। আপনার যদি জিনিসটাই ইলিগাল হয় বা ইমোরাল হয় বা এগেইনস্ট দ্য পাবলিক পলিসি হয়, তখন সেটা হয়ে যাবে ইলিগাল অর আনলফুল কন্ট্রাক্ট। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে সবাই একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি এই যে 6টা বললাম, এই 6টা হচ্ছে ক্লাসিফিকেশনস বাই ভ্যালিডিটির আন্ডারে আমি সাব ক্লাসিফাই করতে পারি। সো পরীক্ষায় এরকম আসতে পারে যে এক্সপ্লেইন করো, তখন আপনারা প্রত্যেকটা পয়েন্ট লিখে নিজের মতো এক্সপ্লেইন করে নিজের মতো এক্সাম্পল দিয়ে জিনিসগুলো লিখবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ফ্লেক্সিবল করে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদেরকে ফোর্স করব না কখনোই যে এটা মুখস্থ করতেই হবে, এটা পড়ে একদম মানে এটা একদম হুবহু বুকিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, নো। কারণ এই জিনিসটা আমিও কখনো পছন্দ করতাম না যে একটা স্টুডেন্ট না বুঝে মুখস্থ করে করে লিখুক। আমার কাছে দরকার যে তুমি জিনিসটা বুঝো, বুঝে তুমি দেন তোমার মতো করে লেখো। সো আমি এই ফ্লেক্সিবিলিটিটা আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই জিনিসটা রিলিভেন্ট হতে হবে, যদি আপনি উল্টাপাল্টা লেখেন তাহলে তো আর হবে না। রিলিভেন্ট সঠিক জিনিসটা নিজের মতো লিখবেন, এক্সাম্পল দিয়ে আমাকে বুঝিয়ে দেবেন, ইউ উইল গেট ইউর মার্কস। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ক্লাসিফিকেশনে চলে যাই, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনস বাই মোড অফ ক্রিয়েশন। এটা অনেক ইন্টারেস্টিং যে আপনার কন্ট্রাক্টটা আসলে কিভাবে ফর্ম করতেছে এটার উপর ভিত্তি করে আপনি আপনার কন্ট্রাক্টকে 3 ভাবে ক্লাসিফাই করতে পারেন। ফার্স্ট ওয়ান, এক্সপ্রেস কন্ট্রাক্ট। মনে করেন আপনি আপনি একজন কলিগের সাথে মিলে ইউ আর ডিসকাসিং অ্যাবাউট আ রিসার্চ টপিক অ্যান্ড দেন ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট ইউ আর গোয়িং টু ওয়ার্ক অন আ রিসার্চ প্রজেক্ট টুগেদার। সো মোটামুটি আপনারা দেখেন উইদিন আ ডে অর উইদিন আ মান্থ ডিসকাস করে নিজেরা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা কন্ট্রাক্টে চলে গেলেন, একটা অ্যাগ্রিমেন্টে চলে গেলেন। সো এই ধরনের কন্ট্রাক্ট যেখানে মনে করেন আপনি স্পোকেন অর রিটেন ফরম্যাটে আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করে একটা কন্ট্রাক্ট করতে পারতেছেন, সেই কন্ট্রাক্টস গুলোকে আমরা বলবো এক্সপ্রেস কন্ট্রাক্ট। যেমন মনে করেন যে কোনো ধরনের বাইং সেলিং, এগুলো সবই আমার এক্সপ্রেস কন্ট্রাক্টের আন্ডারে চলে যাবে। 2 নাম্বারটা একটু বলি, ইমপ্লাইড কন্ট্রাক্ট। ইমপ্লাইড কন্ট্রাক্টটা একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করেন আপনি রেল স্টেশনে গেলেন, এখন আপনি আপনার ইন্টেনশন ছিল আপনার লাগেজ আপনি ক্যারি করবেন, আপনার কোনো কুলি হায়ার করার কোনো ইন্টেনশনই ছিল না। বাট দেখা যায় না যে অনেক সময় রেল স্টেশনে কুলিরা একদম সবাই জড়ো হন, জড়ো হয়ে বলে যে মামা আপনাদের ব্যাগটা দেন আমি উঠাই। সো এখন মনে করেন এরকম একজন কুলি এসে আপনাকে কাইন্ড অফ কথা বলতে বলতেই মানে আপনার লাগেজ গুলো উনি ওনার মাথায় তুলে ফেললো। এখন আপনার কিন্তু শুরুতে কোনো ইন্টেনশন ছিল না যে আপনি কুলি হায়ার করবেন, বাট যখন দেখতেছেন যে ওই ব্যক্তি কষ্ট করে আপনার লাগেজ গুলো মাথায় নিয়ে ফেলছে, তখন আপনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে উনি তাহলে আমাকে একটু আগায় দিয়ে আসুক, আমি ওনাকে কিছু টাকা দিয়ে দেবো। সো এই ধরনের কন্ট্রাক্টস গুলো যেগুলোতে আপনার ইনিশিয়ালি কোনো ইন্টেনশন ছিল না কন্ট্রাক্ট করার, কিন্তু যখন কোনো একটা কন্ট্রাক্ট আপনার সামনে এসে উপস্থিত হলো আপনি সেটা অ্যালাউ করলেন, নিজের কনসেন্টে আপনি সেটাকে অ্যাগ্রি করলেন যে আচ্ছা ঠিক আছে এটা হোক, তখন ওই ধরনের কন্ট্রাক্টস গুলোকে বলা হয় ইমপ্লাইড কন্ট্রাক্ট, যেখানে আমার ফার্স্টে ইন্টেনশন ছিল না বাট যখন জিনিসটা আমার কাছে অফার আসছে আমি এটা অ্যাগ্রি করতেছি। সো এটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। 3 নাম্বারটা হচ্ছে কনস্ট্রাকটিভ অর কোয়াজি কন্ট্রাক্ট। এটার সাথে ইমপ্লাইড কন্ট্রাক্টের একটা ডিফারেন্স আছে, আমি এটা আগে কোয়াজিটা এক্সপ্লেইন করি তারপরে বলি। কোয়াজিটা হচ্ছে কাইন্ড অফ লাইক এরকম যে ইউ ডিডন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু বি ইনভলভড ইন আ কন্ট্রাক্ট বিফোর, বাট ওয়ান্স ইউ গেট ইনভলভড সামহাউ ইউ হ্যাভ টু ডু ইট অ্যাট এনি কস্ট, না হলে আপনি বিপদে পড়ে যাবেন। আমি জানি এটা শুনে আপনাদের মনে হতে পারে যে ম্যাম আমাকে তো তাহলে ফোর্স করা হচ্ছে, এখানে তো তাহলে আমার কোনো কনসেন্ট কাজ করতেছে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন একজন প্রভাবশালী ব্যক্তির অনেক মূল্যবান একটা সম্পদ হারানো গেছে, মনে করেন তার কাছে একটা খুব রেয়ার ডায়মন্ড আছে, ডায়মন্ডটা হারায় গেছে।
এখন সে বড় বড় করে সার্কুলার দিচ্ছে যে কেউ যদি আমার হারানো ডায়মন্ডটা ফিরে পায় আমি তাকে এত লক্ষ টাকা পুরস্কার দিব, তবে কেউ যদি পেয়েও আমাকে সেটা ফেরত না দেয় তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব যদি আমি ওই ব্যক্তিকে ধরতে পারি। সে মনে করেন এরকম একটা নোটিশ দিল। এখন মনে করেন আপনি রাতে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আপনি ওই জিনিসটা খুঁজে পেলেন। এখন দেখেন শুরুতে কিন্তু আপনার কোনো মানে কোনো আইডিয়াও ছিল না, কোনো মোটিভেশনও ছিল না, কোনো প্ল্যানও ছিল না যে আপনি এরকম একটা কিছুতে ইনভলভ হবেন, কারণ আপনি তো আর নোটিশ দেখে তো আর খুঁজতে বের হন নাই। আপনি র্যান্ডমলি রাস্তায় বের হয়েছেন, রাস্তায় জিনিসটা আপনি কুড়িয়ে পেয়ে গেছেন। তো এখন দেখেন যে ব্যক্তি নোটিশ দিছে সে কিন্তু বলে দিছে যে যদি তাকে আপনি এটা রিটার্ন করেন তাকে আপনি পুরস্কৃত করবেন, কিন্তু সে যদি রিটার্ন না করে তার বিরুদ্ধে আপনি লিগাল অ্যাকশন নেবেন। তো এখন জিনিসটা পাওয়ার পর মনে করেন জিনিসটা এতটা লুক্রেটিভ আর সুন্দর দেখতে, আপনার মনে হচ্ছে যে এটা আপনি আপনার কাছে রেখে দিবেন। কিন্তু এটা যদি আপনি আপনার কাছে রেখে দেন, ফার্স্ট অফ অল এটা অন্যের সম্পত্তি, আপনি এভাবে রেখে দিলে এটা অন্যায় হবে। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি এটা রিটার্ন না করেন তাহলে কিন্তু আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সো এখানে কাইন্ড অফ লাইক আপনি ফেসে গেছেন টাইপ যে আপনাকে করতেই হবে, করলে আপনি উপকৃত হবেন, বাট যদি না করেন তাহলে কিন্তু আপনার জন্য একটা কাইন্ড অফ একটা পানিশমেন্ট ওয়েট করতেছে। সো এই ধরনের কন্ট্রাক্টস গুলোকে বলে হচ্ছে কোয়াজি কন্ট্রাক্ট অর কনস্ট্রাকটিভ কন্ট্রাক্ট। এখন প্রশ্ন হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট আর কোয়াজি কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা কি? ইমপ্লয়েড কন্ট্রাক্টে মনে করেন আপনার যদি মনে হয় যে কুলিকে আপনি নিবেন না, আপনি বলে দিবেন যে না ভাই আমার আপনাকে দরকার নেই, আপনি প্লিজ আমার লাগেজ গুলো নামায় ফেলেন বা আমার বিলঙ্গিংস গুলোকে নামায় ফেলেন। তখন আপনার কিন্তু এখানে একটা ব্যাক অফ করার সুযোগ আছে ইমপ্লয়েড কন্ট্রাক্টে। কিন্তু কোয়াজি কন্ট্রাক্টে আপনার কিন্তু ব্যাক অফ করার সুযোগ নাই, কারণ যদি আপনি ব্যাক অফ করেন ফার্স্ট অফ অল এটা অন্যায় হবে, আর দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে আপনার আহ ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। সো এইটাই হচ্ছে আমার মোড অফ ক্রিয়েশন, ক্লাসিফিকেশন বাই মোড অফ ক্রিয়েশন, এটার ভিত্তিতে আমি 3 ভাবে জিনিসগুলোকে ক্লাসিফাই করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে এক্সটেন্ট অফ এক্সিকিউশন। ইটস ভেরি সিম্পল। কতদিন যাবত আপনার কন্ট্রাক্টে, মানে আপনার কন্ট্রাক্টে তো ডেফিনেটলি কিছু অ্যাকশনস জড়িত থাকবে, অ্যাক্টিভিটিস জড়িত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিরকম ভাবে, এটা কি ইনস্ট্যান্টলি হয়ে যাবে, ইমিডিয়েটলি হয়ে যাবে, নাকি এটা একটা টাইম নিবে? সো এটার উপর ভিত্তি করে আমার 2 ভাবে আমি এই কন্ট্রাক্টটা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে এক্সিকিউটেড আর একটা হচ্ছে এক্সিকিউটরি। আমি এটাকে খুব বেশি কমপ্লেক্স করছি না, আমি খুব ইজিলি আপনাদের বুঝিয়ে দিই। এনি কাইন্ড অফ বাইং সেলিং, আপনি দোকানে গেলেন, আপনার চিনি দরকার, আপনি দোকানদারকে বললেন ভাই আমাকে 1 প্যাকেট চিনি দেন, আপনি টাকা দিলেন, চিনিটা নিয়ে চলে আসলেন, বাস শেষ, ওই কন্ট্রাক্ট ওখানেই শেষ। ওইটাকে আমরা বলি এক্সিকিউটেড কন্ট্রাক্ট। এখন মনে করেন আপনি আপনার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, আপনার ইমিডিয়েটলি একটা ফ্রিজ কেনা দরকার, বাট আপনার কাছে এখন এত টাকা নাই যে আপনি এত টাকা দিয়ে একটা ফ্রিজ পারচেজ করবেন। সো আপনি কি করলেন, আপনি একটা দোকানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে ওইখানে ইএমআই সিস্টেম আছে। ইএমআই সিস্টেম মানে হচ্ছে আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা দিয়ে দিয়ে আপনি একটা একটা মনে করেন কন্ট্রাক্টে চলে গেলেন যে আমি 1 বছরের মধ্যে পেমেন্টটা 12 মাসে অল্প অল্প করে টাকা দিয়ে আমি প্রোডাক্টটা আমি পেমেন্টটা ক্লিয়ার করব। সো এই সিস্টেমস গুলোকে বলে হচ্ছে ইএমআই সিস্টেম। সো দেখেন আপনি যখন দোকানে গেলেন, আপনি এরকম একটা কন্ট্রাক্টে সাইন করলেন 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, আপনি কিন্তু ফ্রিজ বাসায় নিয়ে চলে আসছেন, বাট পেমেন্টটা আপনি প্রতি মাস ধরে অল্প 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 করে দিচ্ছেন। সো এই ধরনের কন্ট্রাক্ট যেখানে মনে করেন একটা লং টাইম একটা কমিটমেন্ট বা লং টার্ম একটা প্ল্যান আমার হচ্ছে ফর্ম করবে, সেই কন্ট্রাক্টস গুলোকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট। সো যে কন্ট্রাক্টে ইমিডিয়েট অ্যাকশনে কাজ হয়ে যাবে, ধরেন উইদিন আ ডে অর উইদিন আ উইক হাইয়েস্ট, সেগুলো হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট। আর যেগুলোতে মনে করেন মান্থস এন্ড মান্থস অর ইয়ার্স লেগে যায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট। সো এই ছিল আমাদের কন্ট্রাক্টের ক্লাসিফিকেশন। পরীক্ষায় যদি আসে আপনারা ঠিক পয়েন্টগুলো, আবারও বলছি, পয়েন্টগুলো ঠিক রেখে এক্সপ্লেনেশনটা নিজের মতো দিবেন, এক্সাম্পলটা নিজের মতো দিবেন। এখন বলেন যতটুকু পড়িয়েছি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনার কি আছেন ক্লাসে? জি ম্যাম। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ম্যাম কনস্ট্রাকটিভ আর কোয়াসি কন্ট্রাক্ট থেকে আলাদা আলাদা? আহ হ্যাঁ, এটা এটা আসলে একসাথেও বলতে পারেন, আলাদা নামেও বলতে পারেন। এক একটা জায়গায় আমি এক এক রকম পেয়েছি, কোনোখানে শুধু কনস্ট্রাকটিভ দেওয়া, কোনোখানে শুধু কোয়াজি দেওয়া,
কোনোখানে কনস্ট্রাকটিভ কাজই একসাথে দেওয়া, যেটা আপনাদের বই যেটা আমরা ফলো করতেছি আর কি ওইখানে একসাথে দেওয়া, সো একসাথেই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, যদি কোয়েশ্চেন এখন না থাকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, যে কোনো সময় আপনারা আমার সাথে কনসাল্টিং আওয়ারে এসে দেখা করে। আমার কনসাল্টিং আওয়ারটা কিন্তু আমি জানি না আপনারা জানেন কিনা, টিউসডে আমি 10:30 থেকে 1:20 পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকি। সো আমার সাথে যে কোনো সময় এসে আপনারা দেখা করে আমার থেকে যদি কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে সেটা হচ্ছে বুঝে নিতে পারবেন। আর আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে আপনারা আপনারা যেহেতু এবি দুটাই একসাথে আছেন, যে কোনো একজন আমার আমার কাছে এসে আমার থেকে ওই যে কুচালের বইটা হচ্ছে পিডিএফ করে নিয়ে যাবেন। বইটা আমার কাছে আছে, আমি বলে দিব কত পেজ থেকে কত পেজ পিডিএফ করতে হবে। এটা নেক্সট উইকের মধ্যেই নিয়ে যান, কারণ সামনে আপনাদের যদি কুইজ থাকে সেখানে হচ্ছে গিয়ে আপনাদের লাগবে, বইটা ফলো করতে হবে। ওখানে প্রত্যেকটার জন্য আরো অনেক এক্সাম্পলস দেওয়া আছে, আপনারা সেগুলো পড়তে পারেন। বা নিজের মতো করেও এক্সাম্পল দিতে পারেন, কনসেপ্ট বুঝলেই হচ্ছে। সেটা এক্সাম্পল আপনি কি গুগল থেকে দিচ্ছেন না বই থেকে দিচ্ছেন, আমার কাছে সেটা কনসার্ন না, আমি জাস্ট দেখবো যে আপনি জিনিসটা বুঝছেন কিনা। ওকে, আমি তাহলে আর মানে এক্সটেন্ড না করে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।